হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। দেখা যায়? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। আমাদের যে লাস্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে অর্থোগোনাল সেট অফ ফাংশনস এন্ড স্টার্ম, মূলত স্টার্ম লাইবেল প্রবলেম। হ্যাঁ, স্টার্ম লাইবেল প্রবলেম। তো এখানে অর্থোগোনাল সেট অফ ফাংশনস এন্ড স্টার্ম লাইবেল দুইটা পার্ট। তো ফার্স্ট পার্টে হচ্ছে দেখো অর্থোগোনালিটি। আমরা জানি যে ওই অর্থোগোনালিটি ইজ অর্থোগোনালিটি অফ টু ভেক্টর, মানে হচ্ছে যে দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। অর্থোগোনাল দুইটা ভেক্টর বলতে আমরা বুঝি যে যখন এটা ডট গুণন শূন্য হয়, তাই না? এরকম আমরা অর্থোগোনালিটি বিষয়গুলো জেনেছি। হ্যাঁ, লম্ব ভেক্টর বলতাম। এখানে ফাংশন কিভাবে অর্থোগোনাল হয় সেটা ডিফাইন করা আছে। অর্থোগোনালিটি: two functions fx and gx defined on some interval ab are said to be orthogonal to each other on that interval if this integration is equal to 0। তার মানে হচ্ছে দুইটা এখানে ভেক্টর না, দুইটা ফাংশন, এই দুইটাকে আমরা অর্থোগোনাল বলবো অন সাম ইন্টারভেল ইফ ইন্টিগ্রেশন অফ দিস টু প্রোডাক্ট অফ দিস টু ফাংশন ইকুয়াল টু 0। অ্যান্ড হোয়াট ইজ দ্য নর্ম? নর্মের ভেক্টর ছিল আমাদের মনে আছে কিনা তোমাদের? যে ধরো যদি একটা ভেক্টর হয়ে থাকে যে a1 প্লাস a2, a1 কমা a2 কমা a3, তাইলে নর্মটা ছিল হচ্ছে রুট ওভার স্কোয়ার রুট অফ a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার, তাই না? এটুকু ছিল না? Yes, sir. Yes, sir. হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে নর্ম অফ এফ এক্স মানে হচ্ছে একটা ফাংশনের নর্ম। এটা ডিফাইন করা আছে বাই ইন্টিগ্রেশন, ইউজিং ইন্টিগ্রেশন এ টু বি এফ স্কোয়ার এক্স ডিএক্স। এফ স্কোয়ার এক্স মানে হচ্ছে এফ এক্স ইন্টু এফ এক্স। এই যে এফ এক্স ডিএক্স না, এই দুইটা এফ এক্স এর সাথে এফ এক্স এর সাথে এফ এক্স কে প্রোডাক্ট করলে বা মাল্টিপ্লাই করলে তার যে ভ্যালুটা আসবে সেটা স্কোয়ার রুট নিলে সেটা হচ্ছে নর্ম অফ এ ফাংশন। সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ অর্থোগোনালিটি অফ টু ফাংশনস। আচ্ছা, এগুলা পরীক্ষার মধ্যে এই টাইপের এগুলো থাকতে পারে যে অর্থোগোনালিটি, অর্থোগোনাল সেট অফ ফাংশন, এগুলো সবই তোমাদের পড়তে হবে। অর্থোগোনাল সেট অফ ফাংশন কি বলে? এটা হচ্ছে টু ফাংশনের অর্থোগোনালিটি। আর যদি কিছু একটা ফাংশনের সেট দেওয়া থাকে, মনে করো f1, এই যে এফ এন এক্স, দেখো সেট আকারে দেওয়া আছে, এই যে কার্লি ব্র্যাকেট আছে, এটার ভিতরে ফাংশন গুলো লেখা আছে, এন এর মান হচ্ছে 1 থেকে 3 এবং চলতে থাকবে। সো f1 এটা হচ্ছে কি f1 এক্স কমা f2 এক্স কমা f3 এক্স, এটা হচ্ছে লিস্ট অফ ফাংশনস অথবা সেট অফ ফাংশনস। সো দিস ইজ দ্য সেট অফ ফাংশনস গিভেন বাই দিস ওয়ান, where n equal to 1 2 3 be set of functions depend on the representation. সো সেম ইন্টারভ্যালে ডিফাইন করা আছে লিস্ট অফ ফাংশনস। এখানে ছিল দুইটা ফাংশন আর এখানে হচ্ছে সেট অফ ফাংশনস। তাহলে এই সেট অফ ফাংশন গুলোকে আমরা কখন অর্থোগোনাল বলবো? এই পুরা ফাংশনের সেটটাকে আমরা অর্থোগোনাল সেট অফ ফাংশনস বলবো। দেন লেখা আছে দেখো, যে এফ এন এক্স ইজ টু বি অর্থোগোনাল সেট অফ ফাংশনস অন দ্যাট ইন্টারভেল ইফ এ টু বি এফ এম এক্স এফ এন এক্স ইকুয়াল টু 0 when m not equal to m। তার অর্থ হচ্ছে কি, দুইটা ডিফারেন্ট ফাংশন প্রত্যেকটা পারপেন্ডিকুলার হবে, ইচ আদার অর্থোগোনাল হবে। ঠিক আছে, দেখো এফ এম এন, এম নট ইকুয়াল টু এন মানে কি, যদি এফ ওয়ান হয় এফ টু, তাহলে এফ ওয়ান ইন্টু এফ টু যেটা, এটা অবশ্যই শূন্য হবে।
আবার F2 এর সাথে F3 শূন্য হয়ে যাবে, F3 এর সাথে F4 শূন্য হয়ে যাবে, F4 এর সাথে, মানে এইভাবেই চলতে যাবে। অর্থাৎ ডিফাইন ফাংশন প্রত্যেকটা অন্যটার সাথে অর্থগোনাল হবে। তাহলে এই পুরো সেটটাকে আমরা তখন বলবো যে অর্থগোনাল সেট অফ ফাংশনস। ঠিক আছে? Yes, sir. আচ্ছা, এখানে ডেফিনেশন দেওয়া আছে। তারপর অর্থগোনালের সাথে অর্থ নরমালের একটা ইয়ে আছে। অর্থ নরমাল মানে হচ্ছে এটার অর্থগোনাল মানে দুইটা, যেমন দুইটা ভেক্টর অর্থগোনাল, এর অর্থ হচ্ছে এই দুইটা লম্ব। অর্থ নরমাল মানে হচ্ছে এই দুটো লম্ব প্লাস হচ্ছে তাদের মান হচ্ছে এক ইউনিট ছিল, এরকম হচ্ছে অর্থ নরমাল। অর্থগোনালের সাথে অর্থ নরমালের সম্পর্ক আছে। অর্থগোনাল হচ্ছে পারপেন্ডিকুলার, আর যখন অর্থগোনালটা আবার লেন্থটা যখন ওয়ান হয়ে যাবে তখন আমরা এটাকে অর্থ নরমাল বলতাম। ঠিক আছে? তোমরা হয়তো এটা কোথাও লিনিয়ার অ্যালজেব্রাতে পড়ে থাকতে পারো। তো অর্থ নরমাল সেট অফ ফাংশনস এটা অর্থগোনালের সাথে সম্পর্কিত। দেখো সেম ডেফিনেশন, শুধুমাত্র ভ্যালুটা চেঞ্জ হবে। লেট এফ এন এক্স when n is the set of functions of some interval, then the set is said to be orthonormal. হ্যাঁ, if they are orthogonal, প্রথম কন্ডিশন দেখো, তারা অর্থগোনাল হতে হবে ইচ আদার। ঠিক আছে? they are orthogonal to each other and all have norm 1. নরম তো আমরা ডেফিনেশন আমরা ডিফাইন করেছি এইভাবে। সো প্রত্যেকটা মানে এই অর্থগোনাল সেটের কন্ডিশনটা স্যাটিসফাই করবে, এবং পাশাপাশি এক্সট্রা কন্ডিশন হচ্ছে যে অল দ্য ফাংশনস অফ দিস সেট হ্যাভ নর্ম 1। আমরা এটার সাথে এটা এই প্রথমটার সাথে 15.2 যেটা, তার সাথে 3 এডিশনাল কন্ডিশন, শুধু একটা হচ্ছে যে এই পার্টটা, এই জায়গাটা, বাকি সব আগের মতো। সো the set fnx is orthonormal if a to b fnx সমান 0, ওই যে আগের মতো থেকে 0 মানে হচ্ছে যদি m not equal to n হয়। এই যে যদি m not equal to n হয় 0 হবে, কারণ এটা অর্থগোনাল হইতে হবে। আর যদি m equal to n হয়, নিজেদের মধ্যে যদি হয়, তাহলে এটার ভ্যালুটা হয়ে যাবে 1, তার মানে দেয়ার নর্মটা হয়ে যাবে 1। দেখো এই যে নর্মটা 1 হয়ে যাবে, তাই না? নিজেদের মধ্যে মানে হচ্ছে স্কোয়ার হবে, তাহলে ভ্যালুটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এই পুরাটা হচ্ছে অর্থনর্মালের সংজ্ঞা। এটাকে আবার আমরা একসাথে ক্রোনেকার ডেল্টা নামে এটা প্রকাশ করতে পারি। এই পুরো ভ্যালুটাকে যে সেট আকার দেওয়া আছে কার্লি ব্র্যাকেট দিয়ে, এটাকে আমরা এই জায়গার মধ্যে ডেল্টা এম এন লিখে দিতে পারি। তার মানে এইটা সমান ডেল্টা এম এন। দেখো এটা এই দুইটা, এই যে এই জায়গাটার পরিবর্তে আমরা এই যে ডেল্টা এম এন দিয়ে দিলাম। ডেল্টা এম এন এর মান কত? এম ইকুয়াল টু এন হলে 1 আর এম নট ইকুয়াল টু এন হলে 0। তার মানে আলটিমেটলি এইটাই পাওয়া যাচ্ছে। দেখো এই কন্ডিশনটা এখানে পাওয়া যাচ্ছে। তো অনেকে এটাকে কর্নিকার ডেল্টা দিয়ে লিখে, অনেকে আবার এইভাবে সেট আকারে লিস্ট অফ ভ্যালু আকারে লিখে। সো এটা হচ্ছে অর্থ নরমাল সেট অফ ফাংশনের সংজ্ঞা। তাহলে এটা হচ্ছে অর্থগোনাল, অর্থ নরমাল, মানে গোনালিটি। এখন অর্থগোনালিটির আবার একটা ইয়ে আছে যে এটা যদি কোনো একটা ওয়েট ফাংশনের সাপেক্ষে অর্থগোনাল হয়, মানে এটা এফ এক্স এবং জি এক্স কে সরাসরি গুণ করলে হয়তো অর্থগোনাল হয় না, তাদেরকে কোনো একটা ওয়েট ফাংশন দিয়ে যখন গুণ করবে একটা ফাংশন দিয়ে, তখন দেখা যাচ্ছে ভ্যালুটা 0 হয়ে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে এটা পি এক্সটা তাদেরকে হেল্প করছে অর্থগোনাল হওয়ার জন্য। সো দিস ইজ দ্য ওয়েট ফাংশন। হ্যাঁ, সো লেট px be greater than px greater than 0, then two functions fx and gx defined on sine interval are said to be orthogonal with respect to this weight function if this value equal to 0. ঠিক আছে? তো এটা তোমরা বুঝতে পারছো যে এর মধ্যে এটা একটু হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেছে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ওয়েট ফাংশন। ঠিক আছে? এখন Yes, sir. এই পর্যন্ত তোমরা পড়ো, 15.4 পর্যন্ত পড়ো। ঠিক আছে? 1 থেকে 4 ডেফিনেশন। তারপরে তোমরা চলে যাও কিছু প্রবলেম সলভিং এ। এই যে এখান থেকে এক্সাম্পল 1, শো দ্যাট দ্য সেট অফ ফাংশন সাইন n পাই x, এটা হচ্ছে এফ এন এক্স আর কি, আমরা যেটা আগে দেখেছিলাম। তো সাইন n পাই x বাই সি, n ইকুয়াল টু 1 বসালে হবে সাইন পাই x বাই সি, 2 হলে হবে 2 পাই x বাই সি, 3 হলে সাইন 3 পাই x বাই সি এটসেট্রা। তো এই সেট অফ ফাংশনটা বলছে ইজ অর্থোগোনাল অন দ্য ইন্টারভেল 0 to c and find the corresponding orthonormal set. এটা কি হবে? আমরা তাহলে প্রথমে দেখাইতে হবে ফাংশনটা যদি নাম দেই এফ এন এক্স সমান দিস, তাহলে আমাদের এম নট ইকুয়াল টু এন এর জন্য আমরা 0 থেকে c ইন্টিগ্রেশনটা করে নিই। এফ এন এক্স ইন্টিগ্রেশন করো। এফ এম এক্স বসালে হবে সাইন এম পাই এক্স বাই এন, আর এন এক্স বসালে হবে সাইন এন পাই এক্স বাই সি। এটাকে ইন্টিগ্রেশন করো। সাইন সি সাইন 2 সাইন এ সাইন বি একটা ফর্মুলা আছে, দেখো হাফ ইন্টু 2 সাইন এ সাইন বি হচ্ছে কস সি মাইনাস ডি মাইনাস কস সি প্লাস ডি, এরকম একটা ফর্মুলা দেখে নিবা। ট্রিগোনোমেট্রিতে তোমরা অলরেডি সলভ করেছো। এটাকে ইন্টিগ্রেশন করলে দেখো, ইন্টিগ্রেশন করলে তো তুমি জানো কস কে করলে সাইন হয়ে যায় আর এই কনস্ট্যান্ট দিয়ে ভাগ হয়ে যায়। তোমাদের মতো ইন্টিগ্রেশন করে দেখবা যে ইয়ে করলে ক্যান্সেল হয়ে এটা 0 হয়ে যাবে।
তার মানে এই ভ্যালুটা কত হয়ে গেল, দিস ইজ ইকুয়াল টু 0। তার মানে দে আর অর্থোগোনাল সেট। ঠিক আছে, অর্থোগোনাল সেট। এখন হচ্ছে নর্মাল হওয়ার অর্থ হচ্ছে যে তাদের ফাংশনটার ভ্যালু, মানে নর্মটা বের করবো। দেখো যে কোনো নর্ম, এই ফাংশনটা নিলে তার নর্ম হচ্ছে এটা। এটা ফর্মুলাটা একদম প্রথম সংজ্ঞাতে আছে, যে 0 থেকে 5 ফাংশন স্কোয়ার হাফ। এটা করলে দেখো, এটাকে হাফ ইন্টু টু সাইন স্কোয়ার লিখলে 1 - cos 2x হবে। 2x কে করলে ইন্টিগ্রেশন করলে c⁻, এটা হচ্ছে ভ্যালুটা, হ্যাঁ, নর্মটা। এখন আমরা দেখেছি যে এটা অর্থোনর্মাল হতে গেলে আমরা কিভাবে করি। ওয়ার্কিং রুল হচ্ছে, অর্থোনর্মাল সেটটাকে বানাইতে গেলে আমাদের ওই যে আমাদের ইউনিট ভেক্টর বানাইতে মনে আছে না তোমাদের, যে ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতাম। হ্যাঁ, এটাও সেম স্টাইল। Yes, sir. এটা অর্থোনর্মাল মানে তাদের মান তো 1 বানাইতে হবে। মান 1 বানানোর অর্থ হচ্ছে যে তাকে এই ফাংশনকে তার নর্ম দিয়ে ভাগ করা। তো ফাংশনটা তো আমরা জানি sin 2x/, এটা এই মানটা। আর নর্ম হচ্ছে c/2 হাফ। তো c/2 কে হাফকে ভাগ করলে 2/c হয়ে যায়, দেখো। তো দিস ইজ দ্য ভ্যালু। সো ফাই এন এক্স সমান এই ভ্যালুটা যেটা, এটা হচ্ছে অর্থোনর্মাল সেট। ঠিক আছে, তো এই সেটটা হচ্ছে অর্থোনর্মাল সেট। সেট আকারে লিখলে দেখো, সেট আকারে মানে সেট অফ ফাই এন এক্স, এটা অর্থোনর্মাল সেট, মানে তখন ভ্যালুটা 1 হয়ে যাবে। এই পার্টটা কি সবাই বুঝতে পারছো? খুবই সিম্পল। Yes, sir. Yes, sir. সিমিলারলি 2 3 এগুলা করবা, 2 3 4 এগুলা নিজেরা করে নিবা এই টাইপের। তারপরে এই যে 4 দেখো, এখানে তো স্যার এখানে স্ক্রিনটা অর্থোনর্মাল বের করা, স্ক্রিনটা আর একটু এখানে বড় হচ্ছে করা যায় না? বড় করব, জি স্যার, একটু বড় করলে ভালো হয়। দেখা যায়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখন কি বুঝতে পারছো এটা? জি স্যার। Yes. আচ্ছা, সিমিলারলি হচ্ছে শো দ্যাট দ্য সেট অফ ফাংশনস দিস আর অর্থোগোনাল। তার মানে যে ফাংশনটা ধরে অর্থোগোনাল তোমরা নিজেরা বের করবা। ঠিক আছে, সংজ্ঞা অনুসারে এখানে ওই যে ফাংশন দেওয়া আছে অর্থোগোনাল বের করবে 1 2 3। আর 4 নাম্বারটা একটু দেখাই, দেখো। 4 নাম্বার বলছে শো দ্যাট দ্য ফাংশন এত আর অর্থোগোনাল অন দ্য ইন্টারভ্যাল এত। তার মানে এখানে ফাংশনটা দুইটা ফাংশন মাত্র দেওয়া আছে, খুবই সিম্পল। f1x সমান 1, f2x সমান x, আর অর্থোগোনাল অন দ্য ইন্টারভ্যাল। তার মানে কি আমরা ইন্টিগ্রেশন করব। এখানে -1 থেকে 1 পর্যন্ত ইন্টারভ্যাল দেওয়া আছে। তো এটাকে f1x দিয়ে f2x গুণ করে মান বের করবো, দেখ শূন্য আসছে। সো আমরা বলতে পারি f1x f2x এর অর্থোগোনাল। এখন বলছে একটা পার্টে, যে ডিটারমাইন দ্য কনস্ট্যান্টস a and b so that the function f3x, this is another function, equal 1 plus ax plus bx square is orthogonal to that both of to the both f1 and f2। তার মানে হচ্ছে f1 f2 দুইটা অর্থোগোনাল আমরা দেখালাম। তারপর বলছে যে f3x is also orthogonal to both f1 and f2 on what condition, অর্থাৎ for which value of a and b this function is orthogonal to f1 and also orthogonal to f2, এটা দেখাইতে বলছে। তাহলে আমরা কি করব, since f3 is orthogonal to both f1 and f2 on the interval -1 to 1, আমরা we can write by the definition that -1 to 1 f1x f3x equal to 0, and if we consider f2x then this one equal to 0। তার মানে f3 এর সাথে f1 গুণ করলেও 0 হবে, f3 এর সাথে f2 গুণ করলেও ইন্টিগ্রেশনটা 0 হবে, since f3 is orthogonal to both f1 and f2। তার মানে যেহেতু এটা দুইটার সাথেই অর্থোগোনাল, সো আমরা এটাকে এইভাবে ফর্মুলা লিখতে পারি। এখন তুমি জাস্ট f1 এর মান বসিয়ে দাও। f1 হচ্ছে 1, f1 কোথায়, f1 হচ্ছে 1, আর f3 মান হচ্ছে এটা। এখানে f1 এর মান হচ্ছে x, সরি f2 এর মান হচ্ছে x, এবং f3 মান হচ্ছে এটা। এই দুটো এখন ইন্টিগ্রেশন করো, করলে দেখা যায় এখান থেকে b এর মান পেয়ে যাবে -3/2, আর এর সরি -3 আসবে, a এর মান হবে 0। তাহলে আমরা বলতে পারি যে ফর a ইকুয়াল টু 0 and b ইকুয়াল টু -3 দ্য ফাংশন f3 ইজ অর্থোগোনাল টু বোথ f1 and f2। শেষ। সিমিলারলি মনে করো এটা 4 এর b সেম। তারপরে এখানে 5ও সেম, কি স্টাইল। ঠিক আছে, তোমরা এই 6 পর্যন্ত করবা। ওকে, ওকে স্যার। 6 Sir, পর্যন্ত example six, sir. আমি 6 পর্যন্ত দিলাম। ঠিক আছে, Sir, example six, sir. হ্যাঁ হ্যাঁ Sir, হ্যাঁ হ্যাঁ example six. হ্যাঁ, আপ টু এক্সাম্পল 6। স্যার, এটা কি জিলের বই? জিলের বই থেকে করানো যাচ্ছে? না, এটা এই যে রাইজিং গানি, এই যে, বুঝছো? এটা আছে না তোমাদের কাছে পিডিএফটা? হ্যাঁ, কি কথা বলে না, এটা পিডিএফ কি নাই তোমাদের কাছে? জি স্যার আছে। এতক্ষণে না কেন বারবার জিজ্ঞেস করা লাগে? আমার network
6 পর্যন্ত পড়বো, দেখো লিখে রাখো যে পেজ 15, চ্যাপ্টার 15-এ। না, আপ টু 7, 7 লিখো, 7, 7, এক্সাম্পল 7, আপ টু 7, ঠিক আছে? তারপর স্টাম্প লাইবিল Yes, sir. প্রবলেম, এইটা সংজ্ঞাটা মানে তোমাদের জানতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে একটা স্টাম্প লাইবিল ইকুয়েশন বা প্রবলেমটা আসলে কি জিনিস। দেখো, এটা দিস ইজ নাথিং বাট দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সাথে যদি তুমি দুইটা বাউন্ডারি কন্ডিশন অ্যাড করো, তাহলে আমরা বলি যে এটাকে স্টাম্প লাইবিল প্রবলেম। আমরা আগেও দেখেছি যে বাউন্ডারি ভ্যালু প্রবলেম অথবা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে যখন আমরা ইনিশিয়াল কন্ডিশন ইম্পোজ করি, then we can say that this is the initial value problem or boundary value problem. Similarly, Sturm Liouville equation is nothing but a differential equation of the form this. ঠিক আছে? So this is a differential equation. এটার সাথে যদি তুমি দুইটা কন্ডিশন অ্যাড করো, বাউন্ডারি কন্ডিশন, one boundary condition is a1y plus this one, দেখো বা এইটা this is one boundary condition, and second boundary condition is this one. So the differential equation this one with these two boundary conditions is called Sturm Liouville problem. ঠিক আছে? তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে এই বাউন্ডারি কন্ডিশন এবং এই বাউন্ডারি কন্ডিশন, দুইটা বাউন্ডারি কন্ডিশন অ্যাড করলে তখন আমরা এটাকে বলি স্টার্ম লাইবিল প্রবলেম। ঠিক আছে? আর শুধুমাত্র সিঙ্গেল এই ইকুয়েশনটাকে আমরা বলি স্টার্ম লাইবিল ইকুয়েশন। ওকে, নাও একটু আসতেছি। Sir. ঠিক আছে, দেখো তাহলে এটা একটা স্পেশাল টাইপ অফ, এটা অ্যাপ্লিকেশন গুলো তোমরা একটু পরে নিবা যে কোথায় কি কাজে লাগে। ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম দিস আর এক্স ওয়াই প্রাইম, তারপর প্রাইম, দেখো এখানে দেখছো পুরোটার উপরে কিন্তু প্রাইম ডেরিভেটিভ, প্লাস কিউ এক্স প্লাস ল্যামডা পি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে? এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা বলি স্টার্ম লাইবিল ইকুয়েশন। We assume that the functions p, q and r, এখানে তিনটা ফাংশন আছে, এবং r prime both all are continuous on the interval ab, and px is greater than 0. Here lambda is a parameter independent of x. Lambda does not depend on x. Equation 1 is considered on some interval ab satisfying boundary conditions at the two endpoints a and b. একটা হচ্ছে দেখো বাউন্ডারি কন্ডিশন মধ্যে মানে আমরা এখানে একটু খেয়াল করব, বাউন্ডারি কন্ডিশন আর ইনিশিয়াল ভ্যালু প্রবলেম পার্থক্য। ইনিশিয়াল কন্ডিশন আমরা জানি যে একটা পয়েন্টে দেওয়া থাকবে ইনিশিয়াল ভ্যালু, তার বাউন্ডারি কন্ডিশনে মানে হচ্ছে এই যে ওয়াই এর মানগুলা দেওয়া থাকবে, এ তেও দেওয়া থাকবে, বি তেও দেওয়া থাকবে। দেখো এই যে এখানে ওয়াই এর মানটা যেটা, দেখো ওয়াই এ ওয়ান ইন্টু ওয়াই এ প্লাস এ টু ইন্টু ওয়াই প্রাইম, এই যে ওয়াই এর মানটা কিন্তু এ বিন্দুতে দেওয়া আছে, এবং এখানে ওয়াই এর মান দেওয়া আছে বি বিন্দুতে। দেখো তাহলে এই কন্ডিশন গুলা দুইটাকে বাউন্ডারি কন্ডিশন, বাউন্ডারি পয়েন্টের মধ্যে ভ্যালু গুলো দেওয়া আছে, এতে দেওয়া আছে এই মানটা পুরোটা, আর এখানে বি তে দেওয়া আছে। সো দিস ইজ বাউন্ডারি কন্ডিশন উইথ রিয়েল কনস্ট্যান্টস এ ওয়ান, এগুলা এ ওয়ান এ টু হচ্ছে কনস্ট্যান্ট। সাপোজ তাহলে সাপোজ দ্যাট এ ওয়ান এ টু ইন্টু এন্ড আর নট বোথ জিরো, এন্ড সো আর বি ওয়ান এন্ড বি টু, মানে এ ওয়ান এ টু কোনটা মানে দুইটা কিন্তু একসাথে শূন্য হবে না, আবার দুইটা এখানে শূন্য হবে না। যদি শূন্য হয়ে যায় তাহলে তো কন্ডিশনটা আমরা দেখাইতে পারবো না। So a1y a plus a2y prime a, b1y b plus b2y prime b, এটা সমান শূন্য, কিন্তু কনস্ট্যান্ট গুলা নট বোথ জিরো। এখানে অ্যাটলিস্ট একটা নন জিরো থাকতে হবে, এখানে অ্যাটলিস্ট একটা নন জিরো থাকবে, তাহলে তুমি বাউন্ডারি কন্ডিশনে দেখাতে পারবে। এই 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 শর্তগুলো সাপেক্ষে টোটাল প্রবলেমটাকে 1 এবং 2 দুইটাকে একসাথে বলা হয় বাউন্ডারি স্টার্ম লাইবিল প্রবলেম। দেখেন, the boundary problem consisting of 1 and 2, the 1 and 2 is called the Sturm Liouville problem. এখন একটু খেয়াল করো, যদি তুমি y ইকুয়াল টু 0 বসাও, একটু দেখো তো y ইকুয়াল টু 0 বসালে এই পাশটা কি হয়, পুরোটা শূন্য হয়ে যায় কিনা বলো তো? y এর মান শূন্য বসালে y প্রাইম তো শূন্য হবে, তাহলে পুরোটা শূন্য হয়ে যাবে, প্লাস শূন্য হয়ে যাবে। তাহলে এই রাইট সাইড লেফট সাইডে শূন্য হচ্ছে কিনা বলো? Yes, sir. শূন্য হচ্ছে না? তো শূন্য Yes, sir. হওয়ার অর্থ হচ্ছে যে y ইকুয়াল টু 0 হচ্ছে অলওয়েজ একটা সলিউশন। ঠিক আছে?
তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো যেটা, এটা অলওয়েজ এই স্টার্ম লাইবিল ইকুয়েশনের সলিউশন বা স্টার্ম লাইবিল প্রবলেমের সলিউশন। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় ট্রিভিয়াল সলিউশন। ঠিক আছে, ট্রিভিয়াল সলিউশন অফ নো প্র্যাকটিক্যাল ইউজ, এটা আসলে তেমন কাজে লাগে না। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি জিরোটা যেটা জিরো সলিউশনটা বাদে দ্য নন জিরো সলিউশনস অফ দ্য স্টার্ম লাইবিল প্রবলেম given 1 and 2 are called the eigenfunctions of the problem, and the values of lambda for which such solution exists are called the eigenvalues of the problem. তাহলে এখন তোমরা বুঝতে পারছো আইগেন ফাংশন কাকে বলে আর আইগেন ভ্যালুস। আইগেন ভ্যালুস ওই আমাদের লিনিয়ার অ্যালজেব্রা আইগেন ভ্যালুর সাথে এখানে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে এইটার ক্ষেত্রে আইগেন ফাংশন এবং আইগেন ভ্যালু। আইগেন ভ্যালু আইগেন ফাংশনটা কি হবে, সলিউশনটাকে আমরা আইগেন ফাংশন বলবো, যে নন জিরো সলিউশন গুলো, এবং এটার জন্য যে করেসপন্ডিং ল্যামডা পাওয়া যাবে সেটাকে আমরা আইগেন ভ্যালু বলবো। ঠিক আছে, আচ্ছা এখন একটু খেয়াল করো, স্পেশাল একটা কেস দিয়েছে, যদি পি আর কিউ সবই যদি তুমি ওয়ান ধরে নাও, পি আর সমান ওয়ান, পি এবং আর, এই যে পি এবং আর দুইটাই ওয়ান, আর কিউ যদি শূন্য দিয়ে দাও, তাহলে দেখো আমাদের কি হচ্ছে। এবং এ ওয়ান বি ওয়ান সমান এই এই ওয়ান ধরলাম, আর এ টু বি টু কে শূন্য মানে বাদ দিয়ে দিলাম, তাহলে কি হলো একটু খেয়াল করো, যদি এটাকে এই ওয়ান এর টুটাকে বসাও, তাহলে আর এর মান ওয়ান, পি এর মান ওয়ান, কিউ শূন্য, তাহলে এটা হবে ওয়াই ডাবল প্রাইম। দেখো আর এর মান ওয়ান মানে ওয়াই প্রাইম প্রাইম মানে ওয়াই ডাবল প্রাইম প্লাস ল্যামডা ইন্টু ওয়াই, কারণ পি এর মান ওয়ান মানে ল্যামডা ইন্টু ওয়াই, তাহলে ওয়াই ডাবল প্রাইম প্লাস ল্যামডা ইন্টু ওয়াই সমান শূন্য। আর কন্ডিশন গুলো কি হবে, এ টু শূন্য হয়ে গেলে এ ওয়ান, ওয়ান ধরলে ওয়াই এ সমান শূন্য, আর এটাতে ওয়াই বি সমান শূন্য হচ্ছে। তাহলে দেখো এটা আমাদের কিন্তু পরিচিত ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মতো, তাই না? আমরা এই ধরনের ইকুয়েশন সলভ করেছি না? ইয়েস স্যার। ওয়াই ডাবল প্রাইম প্লাস ল্যামডা ওয়াই ইকুয়াল টু জিরো, এখানে ওয়াই এ ইকুয়াল টু জিরো মানে হচ্ছে ওয়াই এর ইনিশিয়াল মানে বাউন্ডারি কন্ডিশনে শূন্য, আবার ওয়াই বি শূন্য মানে হচ্ছে অ্যানাদার এন্ড পয়েন্টে শূন্য। সো দিস ইজ আওয়ার ভেরি ফ্যামিলিয়ার ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। এটা আমরা সলভও করেছি এই টাইপের ইনিশিয়াল কন্ডিশন দিয়ে। সো দিস ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ স্টার্ম লাইবিল প্রবলেম। সো এই টাইপের প্রবলেমটাকে কিন্তু এটা জেনারেলাইজ করেছে এইভাবে, এটা কিন্তু জেনারেলাইজ ফর্ম, কিন্তু এই জেনারেলাইজটাকে যদি আমরা এরকম একটু স্পেশাল কেজে নেই তাহলে আমাদের সিম্পলেস্ট ফর্মে চলে আসবে। সো এটা কিন্তু এক ধরনের স্টার্ম লাইবিল প্রবলেম, যদি আমরা এই যা সলভ করেছি তখন আমরা বুঝি না যে এটা স্টার্ম লাইবিল প্রবলেম। ঠিক আছে, আচ্ছা তাহলে এই সংজ্ঞাটা লাগবে। ঠিক আছে, 5.10 যে সংজ্ঞা এটা লাগবে। এই থিওরিটা একটু রিডিং লিখে রাখো, রিডিং পড়বা। ঠিক আছে, এটা স্কিপ করার দরকার নাই, রিডিং পড়বা। ঠিক আছে, পরীক্ষার জন্য মুখস্থ না করলে এটা রিডিং পড়তে হবে, থিওরিটা কাজে লাগবে। ঠিক আছে, বুঝতে হলে কাজে লাগবে পরবর্তীতে। আচ্ছা এখন দেখো রিয়েলিটি অফ আইগেন ভ্যালুস, আমরা যে আইগেন ভ্যালু বললাম ল্যামডাটা, বলছে থিওরিয়াম টু প্রুভ দ্যাট অল আইগেন ভ্যালুস অফ স্টার্ম লাইবিল প্রবলেম আর রিয়েল। ঠিক আছে, যেটা আমি পরে একটু দেখাচ্ছি, এটা একটু করে প্রথমে সব প্রবলেম সলভ করি একটু দেখো। দেখো ফাইন্ড দ্য আইগেন ভ্যালুস এন্ড দ্য করেসপন্ডিং আইগেন ফাংশনস অফ এক্স ডাবল প্রাইম প্লাস ল্যামডা এক্স ইকুয়াল টু জিরো, এখানে ওয়াই এর জায়গায় এক্স লিখেছি। তো এটা কিন্তু স্টার্ম লাইবিল প্রবলেম। দেখো এখানে ইন্টারভ্যাল কি দেওয়া আছে, জিরোতে জিরো এবং এল এ জিরো, তার মানে ইন্টারভ্যালটা হচ্ছে জিরো থেকে ক্যাপিটাল এল পর্যন্ত, তাই না? এটা কি স্টার্ম লাইবিল প্রবলেম নাকি? হ্যাঁ, জি স্যার। কিভাবে বুঝলো এটা স্টার্ম লাইবিল প্রবলেম বলো তো? কে বলতে পারবা? স্যার এটা জেনারেলাইজড ফর্ম যেটা হয়েছিল ওইরকম। হুম, এটাতে দুইটা কন্ডিশন থাকবে আর হচ্ছে গিয়ে টোটালটা জিরো হবে। হ্যাঁ, আমরা যে সিম্পলেস্ট ফর্মটা না এটা, জি স্যার। আমরা যে স্টার্ম লাইবিল প্রবলেম সিম্পলেস্টটা দেখলাম, এটা না, এটা দেখো তো।
এইটাই না, এটা ওইটা এটার মতো না? আমরা পি এর মান আর এর মান 1 ধরলে এটা স্টার্ম লাইবেল প্রবলেম, তাহলে দিস ইজ অ্যানাদার স্টার্ম লাইবেল প্রবলেম, সিম্পলেস্ট ফর্ম। তাহলে এখানে স্যার বাউন্ডারি কন্ডিশন কি দেওয়া আছে? এ এবং জিরো, মানে এর মান হচ্ছে জিরো আর বি এর মান হচ্ছে এল। তাহলে এটাকে বলছে আইগেন ভ্যালু আইগেন ফাংশন বের করা। আইগেন ফাংশন বের করা মানে হচ্ছে সলিউশন বের করে, কারণ আমরা জানি যে স্টার্ম লাইবেল প্রবলেমের সলিউশনটা নন জিরো সলিউশন গুলোকে আইগেন ফাংশন বলা হয়। সো ফাইন্ড দ্য আইগেন ফাংশন মানে হচ্ছে যে ফাইন্ড দ্য সলিউশন অফ দি সিস্টেম লাইবেল প্রবলেম। তা গিভেন দেখো এটা দেওয়া আছে উইথ বাউন্ডারি কন্ডিশন এক্স জিরো, এই পার্টটা হচ্ছে গিভেন 1 and 2, is 1, let lambda equal to 0, the solution of 1 is, একটু দেখো lambda equal to 0 হলে then the solution of 1 is, lambda 0 হলে কি হবে? x প্রাইম সমান শূন্য না, বলো তো? হ্যাঁ এক্স ডাবল প্রাইম শূন্য হলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? একবার একবার করলে দেখো এক্স ডাবল প্রাইমকে একবার ইন্টিগ্রেশন করলে এক্স প্রাইম হবে, এক্স প্রাইম হবে কি এই শূন্যর জায়গায় হয়ে যাবে একটা কনস্ট্যান্ট, হবে না? বলো ধরেন তো। ধরে নিলাম স্যার, হ্যাঁ, এখানে ধরে নেওয়া হয়েছে মনে হয় বি হচ্ছে একটা কনস্ট্যান্ট, ওইখানে আছে জিরো জায়গা কনস্ট্যান্ট। ধরে নেবে কেন? এটা তুমি যদি শূন্য, এই যে ল্যামডা ইকুয়াল টু জিরো বসাবা, তাহলে এটা এটা বাদ যাবে না? হ্যাঁ এক্স ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু জিরো হবে। তা এটাকে সমাধান করলে কি হবে? ইন্টিগ্রেশন করতে হবে না? করলে কি হবে? একবার ইন্টিগ্রেশন করলে এক্স প্রাইম হয়ে যাবে। এক্স প্রাইম সমান কত আসবে বলো? এই পাশে ইন্টিগ্রেশন জিরো কে করলে একটা কনস্ট্যান্ট আসবে না, নাকি আসবে না বলো তো? আসবে। জি স্যার। তখন আবার ইন্টিগ্রেশন করতে হবে না, কারণ ডাবল এটা ডেরিভেটিভ আছে, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে এক্স সমান কত হবে বলো? হ্যাঁ এর জায়গায় হয়ে যাবে এক্স, হবে এক্স স্যার হবে প্লাস কত হবে? বুঝতে পারছি। অ্যানাদার কনস্ট্যান্ট হবে না, কি হবে না বলো তো? জি স্যার বুঝতে পারছি। এইটা ওকে, হবে হবে। বুঝতে পারছো এটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, সো এটাই বলছে আর কি, যে লেট দা দেন দ্য সলিউশন অফ ওয়ান ইজ দিস ওয়ান। এখন ফ্রম থ্রি দেখো এক্স প্রাইম এক্স সমান এ, কেন বলো তো? এটাকে এখন এই জায়গাটা তো তুমি এক্স এর মান পেলা, এটাকে এখন ডেরিভেটিভ করলে কি হবে বলো তো? কারণ আমাদের কন্ডিশন কিন্তু দেওয়া আছে এক্স জিরো এবং এক্স এক্স প্রাইম এর মান দেওয়া আছে, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হয়? এক্স প্রাইম এক্স করলে কি হবে? এ হয়ে যাবে না? জি বুঝছো স্যার। না বুঝো নাই? বুঝতে পারছো? বুঝতে জি পারছি। স্যার। আচ্ছা, তাহলে আমি এখন মুছে ফেলি। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এখন দেখো এই যে এক্স প্রাইম এর সমান এ হলো, তাহলে আমাদের কন্ডিশন কিন্তু দেওয়া আছে এক্স জিরো সমান জিরো, তাহলে আমি যদি জিরো বসিয়ে দিই এই জায়গার মধ্যে, দেখো রিপ্লেসিং এক্স বাই জিরো ইন থ্রি এন্ড এক্স প্রাইম, এক্স ইকুয়াল টু জিরো বসালে কি হয়? এখানে দেখো তো এ বি সমান শূন্য হয়ে যাবে না, বলো তো? হচ্ছে না? জি স্যার। এই যে এখানে জিরো বসাও, জিরো বসালে এক্স জিরো সমান কত হবে? এ ইন্টু জিরো প্লাস বি, মানে বি, এক্স জিরো মান দেওয়া আছে এখানে জিরো, তাহলে বসালে বি ইকুয়াল টু জিরো হয়ে গেল। আবার এখানে যদি এল বসাও, এই চারের মধ্যে এল বসে দেয়, এক্স প্রাইম এল সমান হবে এ। এখন এক্স প্রাইম এল সমান এখানে এই পাশে কিন্তু জিরো আসে দেখো, তাহলে আলটিমেটলি এর মানও শূন্য হয়ে যাবে। সো আমরা বলতে পারি যে এক্স এক্স ইকুয়াল টু আলটিমেটলি এ বি শূন্য হলে এক্স ইকুয়াল টু জিরো। সিন্স এক্স ইজ নট ইকুয়াল টু জিরো, সো দেয়ার ইজ নো আইগেন ফাংশন অফ দ্য করসপন্ডিং টু ল্যামডা ইকুয়াল টু জিরো। তার মানে আমরা আইগেন ফাংশনটা এই ল্যামডা ইকুয়াল টু জিরোর জন্য পাচ্ছি না। কেন? কারণ ল্যামডা ইকুয়াল টু জিরো ধরলে আমরা দেখতেছি ফাংশনটার মান শূন্য হয়ে যাচ্ছে, আর শূন্য হলে আমরা বলি যে এটাকে আইগেন ফাংশন বলি না। আগে শূন্য হলে আমরা কি বলি? ট্রিভিয়াল সলিউশন বলি। কি বলি এটাকে? ট্রিভিয়াল সলিউশন। সলিউশন। আর আইগেন ফাংশন কোনগুলোকে বলি? নন জিরো সলিউশন গুলোকে। So, যেহেতু এটা নন জিরো আসতেছে না, সো আমরা বলতে পারি there is no আইগেন ফাংশন corresponding to lambda equal to 0। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এখন দেখো ল্যামডা ইকুয়াল টু জিরো পরে ল্যামডা ইকুয়াল টু মাইনাস মিউ স্কয়ার ধরছি, কেন বলো তো? এটা কিন্তু আরবিট্রারি না, এটা হচ্ছে তোমাকে পজিটিভ নেগেটিভ বানানোর জন্য। মিউ যদি নট জিরো হয়, তাহলে
তাহলে মাইনাস নেগেটিভ মিউ স্কোয়ার মানে হচ্ছে এটা অলওয়েজ এই টার্মটা নেগেটিভ হবে, হবে না? হবে। এই ল্যামডা মান নেগেটিভ, দেখো। তো ল্যামডা দ্যাট ইজ ল্যামডা ইজ নেগেটিভ, নেগেটিভটাকে আমরা স্পেশালি এইভাবে লিখেছি আর কি। তখন তুমি মিউ স্কোয়ার ধরো, ধরে আগের মতো সলভ করো, অক্সিলারি ইকুয়েশন ধরে সলিউশন করো, করে এই মানগুলো বসাও, দেখবো যে এ বি এর মান পাবা, এবং এক্স এক্স আবার জিরো আসতেছে, সো দেয়ার ইজ নো আইগেন ফাংশন, এটা তো আইগেন ফাংশন আসতেছে না। এখন আসলে ল্যামডা ইকুয়াল টু মিউ স্কোয়ার ধরবা, মানে ল্যামডা পজিটিভ, অলওয়েজ পজিটিভ। মিউ স্কোয়ার ধরলে তুমি ওই যে আগে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করছো এই টাইপের সলভ করবা, হচ্ছে অক্সিলারি ফাংশন ধরে ধরে দেখবা যে সলিউশনের মধ্যে এম এর মান কমপ্লেক্স আসবে, কমপ্লেক্স আসবে, এটা কিন্তু এই ছোট্ট ভাবেই করে না, এটা কিন্তু নিজেরা ডিটেলস করতে হবে। সলিউশনটা এটা আসবে, সলিউশন আসলে অবশ্যই এটাকে ডেরিভেটিভ করতে হবে, কারণ আমাদের কন্ডিশনটাতে ডেরিভেটিভ দেওয়া আছে। এখন সলিউশনের মধ্যে শূন্য বসাবা, একটা মান পাবা, আবার ডেরিভেটিভে শূন্য বসাবা, আরেকটা মান পাবা, এবং বি এর মান পাইলে তুমি দেখবা যে এই ফাংশন গুলাতে সো বি নট ইকুয়াল টু জিরো ফর দিস এক্সিস্টেন্স, তাহলে বি এর মান যদি জিরো হয় তাহলে আইগেন ফাংশন পাওয়া যাচ্ছে না। সো বি এর মান নট ইকুয়াল টু জিরো ধরলে তখন দেখবা যে এই দুইটা টার্ম বসালে ল্যামডা ইকুয়াল টু দিস ওয়ান ইকুয়াল টু এই মানটা আসবে। তো এটার জন্য তুমি সলিউশনটা যদি মানটা বসিয়ে দাও এখানে, তাহলে আলটিমেটলি তুমি সলিউশন পাচ্ছ যে এক্স এন সমান হচ্ছে বি এন এক্স সাইন টু এন মাইনাস ওয়ান, যে এই মান এই ল্যামডার মান বসাও, এবং ল্যামডা এন সমান দিস ওয়ান। ঠিক আছে, সো করেসপন্ডিং আইগেন ফাংশন এবং আইগেন ভ্যালু। ঠিক আছে, এইটা হচ্ছে আইগেন ভ্যালু আইগেন ফাংশনটা। এই পার্টটা তোমরা সলভ করতে হবে। ঠিক আছে, এগুলো সলভ করলেই তোমরা বুঝতে পারবো। একটু দেখো এই জায়গাটা, দেখো তাকে, আমি বড় করে দিয়েছি, দেখো। আট নাম্বার ইকুয়েশনটা স্যার কি করে আসছে? এটা করে হুম বের হুম, করতে হবে। আট নাম্বার বলো। ইকুয়েশনটা। শোনো, এই ল্যামডা ইকুয়াল টু মিউ স্কয়ার ধরলে এটা হবে না, জি স্যার, এটা এই ঠিক পার্টটা আছে, থেকে হ্যাঁ। এইটাকে তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করবা। তুমি আগে করেছো না, মনে আছে তোমাদের যে অক্সিলারি ইকুয়েশন ধরে পরে এম এর মান কমপ্লেক্স আসলে কি হয়, কজ এক্স সাইন এক্স চলে আসে না? ভুলে গেছো এগুলো, ওই যে তোমাদের হ্যাঁ, ফার্স্ট ইয়ারে? থার্ড থার্ড সেমিস্টারে ছিল আর কি, হ্যাঁ। হ্যাঁ, সেটাই বললাম, এটা সলভ করতে হবে তো এখানে। এই পার্টটা কিন্তু সলভ করতে হবে, করলে দেখবা যে এ কজ মিউ এক্স প্লাস বি সাইন মিউ এক্স আসবে, এখানে এটার মধ্যে আছে। এটাতে ও তো করেছো, ওডি করেছো না, খুঁজে পাওয়া যাবে। এই ধরো এটার মধ্যে ধরো এই যে ডি স্কোয়ার প্লাস ফোর ওয়াই, তাই না? এখানে সলভ করলে কি হয়, এই যে কমপ্লেক্স আসে না, দেখছো এই যে আসছে, হ্যাঁ, এই যে কমপ্লেক্স ভ্যালু আসছে তো। আনডিটারমাইন্ড দরকার নাই, তুমি তো মনে করো ওই যে অক্সিলারি ইকুয়েশনের মান বের করছে না তোমরা, আমি কোন চ্যাপ্টারে আছে তোমাদের, দেখো।
চারটা পার্ট ছিল আর কি। এগুলো হ্যাঁ ওটা করেছিল রিয়েল রিয়েল হচ্ছে অক্সিলারি যদি কমপ্লেক্স আসে তাহলে এরকম আর কি হইলে আর নিজেরা ডিফারেন্ট হইলে দেখবা তারপর চল। কম। হ্যাঁ বুঝে দেবো এখানে আছে অনেক বড় বই তো এটাতে খুঁজে পাওয়া যায় না। তোমরা কিভাবে সলভ করছো আমি তো আইডিয়া নাই তোমরা কোথায় কোথায় করেছো কিন্তু অক্সিলারি ইকুয়েশন বের করে করেছো করে তার তোমরা এটাই তো ওইভাবেই কথা ছিল আর কি, যে রিয়েল হইলে দুইটা মান ধরা হইতো, আর হচ্ছে কমপ্লেক্স হইলে C1 e⁻IX ছিল। তারপর এরকম ভাবে কন্টিনিউ চলতো আর ই টু কি, দি পাওয়ার C2 আই e to এক্স the টাকে তো power কস minus সাইনে IX। লেখা যায় না হ্যাঁ ওই যে এই যে এই যে আই এই যে আই এক্স এই যে আসলে এই যে এখানে ওইটারে আসছে দেখো ওই যে when auxiliary equation has complex roots দেখছো কমপ্লেক্স রুট যদি হয় এমন সময় আলফা প্লাস আই বিটা এম সমান আলফা কত পৃষ্ঠা লিখে রাখো 5.4 এই যে 202 পিডিএফ এর 202 এ দেখো এই দেখছো আলফা প্লাস আই বিটা হলে তখন এটা আমরা কি লিখি ই টু দি পাওয়ার আলফা প্লাস আই বিটা এক্স প্লাস আলফা মাইনাস আই বিটা এক্স এখানে যদি তুমি এখন ওই আই বিটা সমান মানে কস বিটা সাইন বিটা লেখা যায় না হ্যাঁ জি স্যার। এটাকে যদি তুমি এখন দুইটাকে কমপ্লেক্স কম্বাইন করো তাহলে দেখো এই যে দেখছো সামথিং কস বিটা প্লাস সামথিং সাইন বিটা তার মানে হ্যাঁ আলটিমেটলি ওইটারে এটাকে হচ্ছে কনস্ট্যান্ট সি আকারে ধরে দিলে নেওয়া হয়। C1 cos বিটা এক্স প্লাস C2 সাইন বিটা এক্স হয়ে গেল তাহলে আমরা যে প্রবলেমটা সলভ করলাম এটা সেম স্টাইল দেখছো এইটা না জি জি স্যার। এটা তার মানে তোমার কমপ্লেক্স রুট আসবে আর কি এটার কথা আমি বলতেছিলাম কত তো যেন ছিল ভুলে গেলাম 800 দিকে ছিল না পিডিএফ 800 দিকে মনে ছিল এই যে এটা ঠিক আছে এটা দেখবে কমপ্লেক্স এর মধ্যে নেগেটিভ আসবে আসলে কমপ্লেক্স নাম্বার আসবে কোথায় জানো এটাই তো না নাকি জি স্যার হ্যাঁ এখানেই, না আরেকটু নিচে এই যে 8 নম্বর। এটা এটা ওই যে দেখো ওই যে এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার হবে না এম স্কোয়ার প্লাস মাইনাস ল্যামডা মিউ হবে বুঝতে পারছো এটা দেখাই যাচ্ছে কমপ্লেক্স আসছে কমপ্লেক্স আসলেই দেখো এ কস মিউ এক্স প্লাস বি সাইন মিউ এক্স হয়ে যাবে ই টু দি পাওয়ার মিউ এক্স থাকবে এটা থেকে করবে বুঝতে পারছো সবাই জি স্যার। অন্যরা মনে বোঝে না নাকি বুঝেছি স্যার। হ্যাঁ আপনাদের কথাবার্তা শোনা যায় না কেন এমডি রাসেল আছেন রাসেল সাহেব কি উনি আছেন নাকি জি জি স্যার। কথা বলেন না কেন আপনি একটু এক্সপ্লেন করেন তো এখানে এই যে এটা এটা কি হয়েছে এটা এই পার্টটা কি হলো এখান থেকে এটা আসবে কিভাবে এই যে এক্স ডাবল প্রাইম দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা থেকে আমরা এটা কিভাবে পাই বলেন তো এই তো ওই যে জায়গাটা ই টু দি পাওয়ার আই থিটা দিয়ে ওইটার মানে ফর্মটা কি দিয়ে করতে এটা। হবে এটাকে অক্সিলারি ইকুয়েশন লিখতে হবে তাই না জি স্যার। ওই যে আমি দেখেছি পিডিএফ 202 এ ছিল তো এখানে অক্সিলারি ইকুয়েশনটা কমপ্লেক্স নাম্বার আসবে এম এর মানটা রুটটা হবে কমপ্লেক্স নাম্বার হলে কজে লেখা যায় এটা কিন্তু করতে হবে এই পার্টটা এখান থেকে এখানে কিন্তু মুখস্থ লেখা যাবে না একটু করে নিতে হবে জি স্যার। সো দিস ইজ দা আলটিমেটলি দিস ইজ দা সলিউশন ঠিক আছে সবার জন্য বলতেছি এটা হচ্ছে সলিউশন কিন্তু এটা কিন্তু এই সলিউশনের মধ্যে আমাদের উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এ বি এবং মিউ এগুলো কিন্তু আমাদেরকে বের করতে হবে তো এইটা বের করার জন্যই আমরা এখন কি করবো যেহেতু এটা সলিউশন তাহলে এটার মধ্যে এক্স এর মান 0 বসালে একটা মান পাওয়া যাবে আবার আমাদের কন্ডিশনে বলা আছে এক্স প্রাইমের মান এল দেওয়া আছে দেখো তার মানে এক্স যেটা বের করেছি সেটাকে আমাকে কোথায় যেন এটাকে আমি প্রাইম করে নিতে হবে তাহলে এক্স বের করেছি তার প্রাইম করে নিলাম সো দিস ইজ ইকুয়েশন 8 এন্ড 9 এখন টু যেটা কন্ডিশন টু মানে হচ্ছে যে কোন বাউন্ডারি কন্ডিশন যেটা এক্স 0 = 0 এক্স প্রাইম = এল এটা যদি আমি এখানে বসিয়ে দিই দেখো 8 আর 9 তাহলে এক্স 0 এটা সমান 0 হয়ে যাবে এ ইন্টু কজ মিউ 0 মানে কজ 0 মানে 1 প্লাস বি ইন্টু সাইন 0 মানে 0 তার মানে এটা হবে এ = 0 তাহলে আমি A = 0 পেয়ে গেলাম বুঝতে পারছো সবাই নাকি বুঝুন এই জায়গাটাতে এক্স 0 সমান বসালে এখানে এই পাশের এক্স 0 সমান এই মানটা হবে 0 পুরোটা 0 হয়ে যাবে আর এখানে cos 0 মানে 1 তাহলে এ পাওয়া যাবে প্লাস বি ইন্টু সাইন 0 মানে 0 তার মানে এটা ক্যান্সেল হয়ে যাবে সো A = 0 পেয়ে গেলাম আর এই সেকেন্ড পার্টের মধ্যে এক্স এর মান এল বসাবো এক্স প্রাইমের মান এল বসালে দেওয়া আছে এক্স প্রাইম এল সমান 0 দেওয়া আছে তার মানে এটা রাইট সাইড লেফট সাইডে 0 হয়ে যাবে আর এই পাশে এল এর মান বসালে এ ইন্টু মিউ সাইন মিউ এল প্লাস বি
বি ইন্টু মিউ কস মিউ এল। তাহলে এর মান যেহেতু শূন্য, তাহলে এই পার্টটা ক্যান্সেল, থাকবে হচ্ছে বি ইন্টু মিউ কস মিউ এল, এটা থাকবে। ওকে, এখন মিউ কিন্তু শূন্য হতে পারবে না, আমরা দেখেছি, কারণ মিউ শূন্য হলে আমরা কি আলাদা ধরেছি। ঠিক আছে, এই যে মিউ শূন্য হলে আমরা ধরলে এটা নন জিরো সলিউশন হবে না। তাহলে মিউ নট শূন্য ধরলে আমরা, যেহেতু মিউ শূন্য হবে না, নাও কনসিডার কস বি কস মিউল সমান শূন্য। বি কস মিউল যদি শূন্য হয়, তাহলে ইদার বি ইকুয়াল টু জিরো হইতে পারে, অথবা এই কস মিউল সমান শূন্য হইতে পারে। এখন যদি বি জিরো হয়, তাহলে ঘটনাটা কি ঘটবে দেখো। বি জিরো হলে আমরা জানি এ ও জিরো, বি জিরো এ জিরো যদি বসিয়ে দিই সলিউশনে, তাহলে টোটালটা কিন্তু জিরো সলিউশন চলে আসে দেখো। এই জন্য ওরা বলছে যে ইফ বি ইকুয়াল টু জিরো দেন এ ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশনটা রিডিউসেস টু এক্স এক্স ইকুয়াল টু জিরো, তার মানে সলিউশনটা জিরো হয়ে যাবে, হুইচ ইজ নট এন আইগেন ফাংশন, কারণ জিরো যেটা, এটাকে আমরা আইগেন ফাংশন বলি না। ওকে, সো আমরা বলতে পারি যে বি শূন্য হবে না। তো বি যদি শূন্য না হয়, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিলে বলতে পারি কজ মিউএল সমান শূন্য, তাই না? কজ মিউএল সমান কত? শূন্য। এই যে কজ মিউএল সমান শূন্য হয়ে গেল। তো কজ থিটা যদি শূন্য হয়, তাহলে থিটা সমান হবে টুয়াইস এন মাইনাস ওয়ান বাই পাই বাই টু, এটা তোমরা জানো, ট্রিগোনোমেট্রির ফর্মুলা থেকে আছে, মনে আছে তোমাদের? কস থিটা সমান জিরো হলে কস থিটা সমান টু এন মাইনাস ওয়ান পাই বাই টু লেখা আছে না? জি স্যার। বিজোড় সংখ্যক আর কি। তাহলে এখানে মিউ সমান কত হবে? এটা দিয়ে এল দিয়ে ভাগ করে দিবে। দিস ইজ আওয়ার মিউ, এটা কিন্তু আনসার। এখন মিউর মানটা যদি তুমি এখন বসিয়ে দাও সলিউশনের মধ্যে, যে এইটের মধ্যে, তাহলে এক্স এক্স সমান হবে, এর মান তো শূন্য, তাহলে এই টার্মটা আর থাকছে না, বি থাকছে, সাথে সাইন ইন্টু মিউর মান হচ্ছে টুয়াইস এন মাইনাস ওয়ান, এইটা পুরোটাই মিউর মান বসিয়ে দিলাম। ওকে, আর ল্যামডা সমান কত? মিউ স্কোয়ার। মিউ স্কোয়ার মানে এটাকে হোল স্কোয়ার করো, হোল স্কোয়ার হলে এটা হয়ে গেল। সো আমরা বলতে পারি রিকোয়ার্ড আইগেন ফাংশনস এক্স এন এক্স উইথ রেসপেক্ট টু আইগেন ভ্যালুজ আর এক্স এন এক্স, এই এটার জায়গায় সিকোয়েন্স বসাই দিবে, এক্স এন এক্স সমান হবে বিটা এন ইন্টু সাইন অফ টুয়াইস এন মাইনাস, এটা হচ্ছে আইগেন ফাংশন গুলা, আর রিকোয়ার্ড আইগেন ভ্যালু হবে এই মানটা। ঠিক আছে, এই তো দিস ইজ দ্য সলিউশন। বুঝতে পারছো এটা সলভ করাটা? জি স্যার। তাহলে এক্সাম্পল ওয়ান, এক্সাম্পল টু, ঠিক আছে, থ্রি, ফোর, এক্সাম্পল ওয়ান টু থ্রি ফোর, ঠিক আছে। এই আমাদের মোটামুটি শেষ। এই থিওরিটা একটু দেখে নিও তোমরা, এই যে আইগেন ফাংশনস আর এই আইগেন ভ্যালু গুলা, যে অল আইগেন ভ্যালুজ অফ দ্য সিস্টেম রিলায়েবল প্রমিনেন্ট রিয়েল, এটা একটু দেখবা, স্টাডি করো, আমার মনে হচ্ছে মানে পারবা তোমরা। ঠিক আছে, এটা তো ইজি, কঠিন না। আর দেখো তুমি যে আইগেন ভ্যালু গুলা সবসময় বের করছো, সবগুলো কিন্তু রিয়েল আসতেছে, দেখো সবগুলো রিয়েল ভ্যালু আসতেছে, এটাই প্রমাণ করতে বলছে আর কি। ঠিক আছে, 15.12 এটা লিখে রাখো। তাহলে এই চ্যাপ্টার থেকে পড়তে হবে স্টাফ লাইবেল প্রবলেমের সংজ্ঞা, আর 15.12, আর হচ্ছে 1 2 3 4। ঠিক আছে, আর অর্থগোনালটা তো বললামই, অর্থগোনাল থেকে 1 থেকে 6 পর্যন্ত না 7 পর্যন্ত, আর হচ্ছে ওই প্রথম 4টা ডেফিনেশন। সো দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ আওয়ার কারিকুলাম বলা যায়। ওকে, এন্ড কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? ওকে স্যার। এখানে হ্যালো, মানে থিওরি থিওরি কি স্যার এক্সামে থাকবে? কোনটা? স্যার থিওরিটা কি এক্সামে থাকবে? কোনটা যেটা রিডিং করতে বলছেন স্যার, থাকতে পারে? এটা ওই এক্সটার্নাল যে তো কোশ্চেন করতেই পারে। 15.1। 16.12 বুঝো নাই? হ্যাঁ। 1 2টা আর কি। One। এটা একটু দেখে নিও, থাকতেও পারে, বলা যায় না। আচ্ছা, আমি এখন কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করি, যে বুঝতে আগের পারছি। ইয়ারের। হ্যাঁ বলো। দেখো লাস্ট ইয়ারের প্রশ্নটা দেখো। স্যার কোশ্চেন গুলা একটু দিয়ে দিলে ভালো হতো বলছিলাম। ও আচ্ছা, দিয়ে দিব তো। দেখা যাচ্ছে? আরেকটু বড় বড়। ঠিক আছে। দেখো বলছে ডিসকাস দ্য পিকার্স মেথড অফ সাকসেসফুল ঠিক আছে। ফর দ্য সলিউশন প্রবলেম, তাই না?
এটা তোমরা জানো পিকার্স মেথড থেকে আমরা জানি হ্যাঁ। যে পিকার্স মেথড এবং তার বিভিন্ন ধরনের কি বলে এটাকে, যে পিকার্স মেথডের সলিউশন গুলা, এটা দুইটা এই ফাংশনে থাকে, তাই না? অনেক সময় জেড দিয়ে থাকে, আবার অনেক সময় শুধুমাত্র সিঙ্গেল থাকে, তাই না? সবগুলোই করতে হবে এটা। তারপর ডিফাইন লিপসিস কন্ডিশন। হুম, আমরা হয়তো পিকাস মেথড থেকে একটা সেট কোশ্চেন পাবো। আবার এই যে লিপসিস কন্ডিশন দেখো, লিপসিস কনস্ট্যান্ট শো দ্যাট এফ ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার, লিপসিস কন্ডিশন, স্টেট এন্ড প্রুভ এক্সিস্টেন্স ইউনিকনেস থিওরেম, থার্ড স্টেপ আপ টু থার্ড স্টেপ। অনেক সময় বলা থাকতে পারে স্টেট এন্ড প্রুভ দ্য এক্সিস্টেন্স থিওরেম অথবা পিকার্স এক্সিস্টেন্স থিওরেম, তাহলে এক্সিস্টেন্স হলে ইউনিকনেস পার্টটা লাগবে না, বাকি চারটা স্টেপই করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপরে তো এইগুলাতেই তোমার ধরো যে এই টাইপেরই হবে, দুইটা হয়ে গেল। তারপরে অর্ডিনারি পয়েন্ট, সিঙ্গুলার পয়েন্ট কাকে বলে, ফাইন্ড মানে ধরো যে ডিফারেন্ট টাইপস অফ অর্ডিনারি পয়েন্ট বের করা। তোমাদের যেগুলো আমি করিয়েছি আর কি, মার্ক করে দিয়েছি, ওই ইনফিনিটিতে বের করা বা ইয়ে করা, তাই না? ঠিক হ্যাঁ আছে। স্যার। তারপর এগুলো তারপর ফাইন্ড সলিউশন দ্য বের পাওয়ার করা। সিরিজ সলিউশন অফ দ্য ক্লাসিফাই থাকতে পারে, এই টাইপের থাকতে পারে। তারপর পাওয়ার সিরিজ ফ্রুবিনিয়াস মেথডে আগেও তো কিছু মেথড ছিল, তাই না? ছিল না? মনে আছে ফ্রুবিনিয়াস মেথড শুরুর আগে যে নর্মাল গুলা অর্ডিনারি পয়েন্টের ক্ষেত্রে ছিল না? ছিল স্যার। ওই টাইপের থাকতে পারে, মনে করো যে সাইন ওয়াই কজ ওয়াই নন লিনিয়ার ছিল, সাইন এক্স কি যেন ছিল না, আমি ভুলে গেছি, কজ এক্স সাইন এক্স ওইগুলা দিয়ে গুণ করা ছিল, অথবা সিম্পল প্রবলেম, এই প্রবলেম সলভ করতে হবে, কোনটা আসে এটা তো বলা যাবে না। তারপরে ফ্রুবিনিয়াস মেথডের আপ টু ডিসকাশন থাকতে পারে, তারপর তা এটা ইউজ করে বিভিন্ন প্রবলেম সলভ করা, এই এই টাইপের মডেলটা এই টাইপের আর কি। হ্যাঁ আর কি, এটা আমরা অবশ্য করাই নাই যে কনভার্ট করা, এটা আমরা দরকার নেই। তারপরে যে বেসেলস হারমাইট লিজেন্ডারি ইকুয়েশন গুলো বের করা, বা ধরো হারমাইটের ইন্ডিসিয়াল ইকুয়েশনের রুট বের করা। হ্যাঁ, এগুলো আমরা দেখেছিলাম তোমাদেরকে, হারমাইটের ইন্ডিসিয়াল রুট বের করা ইত্যাদি ইত্যাদি, আমি যা দিয়েছিলাম আর কি। তারপরে এই ম্যাট্রিক্সটা তো কালকে করালামই, তাই না? ম্যাট্রিক্সে যেগুলো কালকে করালাম, যে ম্যাট্রিক্স মেথড দিয়ে, বুঝছো? ছয়টার পরে ধরো 5টার পরে 6 নাম্বার। হ্যাঁ, দেখা গেছে ম্যাট্রিক্স থেকে হয়তো দুই সেট থাকতে পারে, হ্যাঁ, 6 নাম্বার, 7 নাম্বার বা 8 নাম্বার। আর হচ্ছে স্টার্ম লাইবেল প্রবলেম। ঠিক আছে, বুঝতে পারছো? Yes, sir. ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের গতকালকে মেথডটা কিন্তু বাদ দেওয়া যাবে না, এটা থেকে লিস্ট ওয়ান সেট থাকবে, দুই সেটও থাকতে পারে বা দেড় সেট থাকতে পারে। স্টার্ম লাইবেল প্রবলেমটা পড়ো। ঠিক আছে, এই এখন বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা, প্রতিটা কি ধরে ধরে আবার বলতে হবে এগুলা? কোথায় যেন ছিল আমাদের, এই যে ফ্রুবিনিয়াস ট্রুবিনিয়াস এখানে আছে এগুলো। তোমাদের পরীক্ষা কবে, নেক্সট পরীক্ষা কবে? 17 তারিখ স্যার। এর আগে কোনো পরীক্ষা নাই? না স্যার। এত দেরি কেন? 13 তারিখ খোলা, 14 15 তারিখ দেয় নাই কেন? 16 তারিখ আছে, 15 তারিখ আছে। 16 তারিখে স্যার 15 এর এক্সাম আছে, ওদের তো ইমপ্রুভ দিবে, তার জন্য হচ্ছে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, 17 তারিখ, এটা কি 17 তারিখে ওডি? না, স্যার। রিয়েল। ওডি হচ্ছে 22 তারিখ। 18 19 20 21 22, অনেকদিন গ্যাপ দিয়ে দিত। এখন তোমরা পড়ো, যদি আমার কি আর কিছু বলতে হবে দেখে দেখো, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে। কারো কোনো প্রশ্ন থাকলে বললো স্যারকে। কালকে যে মেথডটা, এটা কিন্তু ইজি মেথড, তাই না? ম্যাট্রিক্সের যেগুলো, এগুলো পরে নিবা, হ্যাঁ এগুলো পড়বা। তারপর আজকের তো খুবই কঠিন, অর্থগোনাল তো খুবই সিম্পল, আর স্টার লেভেল প্রবলেমটা একটু হাতে করলে প্রবলেম সলভ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, আর থিওরিটা একটু দেখে নিও, থিওরিটা এক্সটার্নাল হয়তো করতে পারে। ঠিক আছে, আমি হয়তো বা প্রবলেম দিতে পারি, কিন্তু ওই এক্সটার্নাল তো থিওরি করতে পারি, তো বলা যায় না এটা। উনি তো আর জানবে না যে আমরা কতটুকু পড়িয়েছি বা কি।
তারপর তোমাদের অর্ডিনারি ডেরিভেটিভ, অর্ডিনারি পয়েন্ট, সিঙ্গুলার পয়েন্ট, হ্যাঁ, বের করা। মনে করো ওই যে যা যা আমরা করেছিলাম আর কি, হ্যাঁ। তারপরে হাওয়ার্ড নিউটনের বই থেকে কিন্তু কিছু কিছু সলভ করেছিলাম, মনে আছে কিনা তোমাদের? ওয়াই ডাবল প্রাইম প্লাস কজ কজ এক্স ইন্টু ওয়াই বা সাইন এক্স ইন্টু ওয়াই। এখানে ওই যে কজ এক্সটাকে আবার ভাঙাইতে হয় তোমাদের, ওই যে মিড টার্মে না কিছু জন আসছিল এই টাইপের। অনেক সময় ডাইরেক্ট ওয়াই না দিয়ে হয়তো কজ এক্স সাইন এক্স দেওয়া থাকতে পারে, এটাকে আবার সিরিজে ভাঙতে হয়, তাই না? ওই টাইপের হয়তো চলে আসলে হয়তো তোমরা দেখেছো, হয়তো আননোন মনে হতে পারে, কিন্তু আসলে তা না। আর পিকার তো তোমরা জানো, লিবনিজ থিওরি, এগুলো তো সবই আমাদের জানা আছে, ফ্রোবিনিয়াসের নিয়মগুলো, তো এগুলাই পড়বার। আশা করি সমস্যা হবে না, ঠিক আছে? জি স্যার। বলো, দেখো আর কোনো কোশ্চেন আছে কিনা। জি এরপর না যদি স্যার। তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোনো পড়তে গিয়ে অসুবিধা হয়, আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে? যদি 17 তারিখ তো পরীক্ষা, পরে আমাকে জানাও, 17, 18, 19 তোমরা পড়তে গিয়ে যদি দেখো যে কোনো প্রবলেম ফেস করতেছো, তাহলে আমাকে জানাইলে আমি আবার অনলাইনে দ্রুত করে নিব, ডিসকাশন করবো, ঠিক আছে? জি আচ্ছা ঠিক আছে। প্রবলেম সলভ করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করে, স্যার এই জায়গাটা বুঝতেছি না বা এই পার্টটা সমস্যা হচ্ছে, তাহলে আমাকে সবাই মিলে জানাবা, তাহলে আমি অনলাইনে লিঙ্ক দিয়ে দিব, আলোচনা করতে পারবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তো ঠিক আছে, আমি প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, ওই 2-3 বছর লাস্ট ইয়ারে, লাস্ট 2-3 ইয়ার্স আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আর কি, হ্যাঁ? ওটা একটু দেখো আমাদের। আচ্ছা ঠিক আছে। হুম, ঠিক আছে, আমি তাহলে শেষ আসসালামু করে দিলাম, আলাইকুম। হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, সবাই ভালোভাবে পরীক্ষা দাও, ঠিক আছে।